ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি এখন মধ্যরাতের চতুর্থ পর্বের এপিসোড। রাত যখন গভীর হয় তখনই খুলে যায় অন্য জগতের এক রাস্তা। আপনারা জানেন, আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভৌতিক ঘটনা কালেক্ট করে আপনাদেরকে শুনিয়ে থাকি। প্রিয় লিসেনার, এবারও প্রতিবারের মতো আমার পাশে আছেন শারফিন ইসলাম অনেক। আজকেও আপনাদেরকে এমন কিছু ঘটনা শোনাবে, আপনাদের কিছু ভাবতে বাধ্য করবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের অনিক ভাইয়ের কাছে। তো অনিক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছি। এখন মধ্যরাতের গল্পে আমাকে আবারও আমন্ত্রণ করার জন্য শিশির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনি জানেন যে আমি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মানুষের সাথে ঘটে যাওয়া অনেক ধরনের ভৌতিক বা অলৌকিক ঘটনাগুলো কালেক্ট করে থাকি। সেগুলি এসে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি লিসেনারদের সাথে। তো তেমনই কিছু ঘটনা আমি আজকেও নিয়ে এসেছি। তো শুরুতেই কি ঘটনা আপনি বলতে চান? আমি আজকে শুরুতে যে ঘটনাটি বলবো, লিসেনারদের শোনাবো, এটি একটি লাশ ঘরের ঘটনা। এই ঘটনাটি হচ্ছে লাশ ঘরের, আপনার লাশ উঠে বসে কথা বলতেছে। তো এই ঘটনাটা হচ্ছে একটা গ্রামের। তো আমি একটা গ্রামে আর কি একটা বিয়ের দাওয়াত খাইতে গেছিলাম, বেশ কিছুদিন আগের ব্যাপার, যখন গেছিলাম আর কি। তো ওইখানে একটা চায়ের দোকানে বসে চা খাইতেছিলাম। তো ওইখানে দু একজন মুরব্বী ছিল। তো ওই থেকে একজন মুরব্বীর মুখ থেকে আমার এই ঘটনাটা শোনা। তো উনি যেভাবে বলছে আমি ওইভাবে বলতেছি লিসেনারদেরকে। তো একটা গ্রামে একটা ডাকাত থাকে। ডাকাতটা খুব শক্তিশালী, খুব পাওয়ারফুল আর কি। আপনার মানে ওনারে দেখলে সবাই ভয় পায়। গ্রামের যে বড় মাতাব্বর আছেন যিনি, উনিও ভয় পায়। গ্রামের সকল লোকই ওনারে দেখে ভয় পায়। তো একদিন মানে এই লোকটা এরকম ছিল, আপনার সবাই অত্যাচার করত। তার অত্যাচারে গ্রামের মানুষজন, তারপরে গ্রামের যে মাতাব্বর আছে, অতিষ্ঠ। মানে থাকে না কিছু অত্যাচারী লোক আমাদের আশেপাশে, এরকম কেউ ওনারে পছন্দ করতো না। তার মধ্যে ছিল ডাকাত। তো একদিন হঠাৎ করে এই ডাকাতটা মানে মারা যায়। কিন্তু তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, মানে তার কেউ মেরে ফেলাইছে, এরকম আর কি। তো গ্রামে জানাজানি হয়। জানাজানি হওয়ার পরে আপনার ওনার লাশটা নিয়ে এসে রাখে। ওনার যে বাড়ির উনি রাখে। তো ওনার তো আবার কোনো আত্মীয় স্বজন বা বাবা মা ভাই বোন কেউ ছিল না। তো উনি মরাতে, মানুষ মরলে কিন্তু আপনার মানুষ কষ্ট পায়, মানে সমবেদনা জানায় যে লোকটা ভালো ছিল বা এরকম টাইপ। কিন্তু উনি যে মরছে, মানুষ মানে খুশি, যাক যে অত্যাচার করছে মরছে, ভালো হয়েছে, বাইসে থাকতে খুব জ্বালাইছে মানুষের, মানে গ্রামের লোকজন বলা বলি করতেছে আর কি। তো এর মধ্যে তার লাশ যখন মানে তার বাড়িতে নিয়ে আসে, ওই না আসছিল মানে গ্রামের 3-4 জন যুবক, আর গ্রামের যে একজন মাতাব্বর থাকে উনি আসছিল, আর কেউ নাই। এই মোটে আপনার 5-7 জন মানুষ আর কি। এর মধ্যেই মানে পুলিশের যে দারোগা, ওই দারোগা আসে ওখানে। আইসা ওই 2-4 জন যে আছে যারা, ওদেরকে জিজ্ঞেস করে আর কি যে কেমনে মরলো, এটা কি কেউ মেরে ফেলাইছে না মরছে, একটু দেখে স্বাভাবিক মৃত্যু না। তখন ওরা বলতেছে যে স্যার, আমরা তো কিছু জানি না, আমরা ওনার অমুক বাঁশবাগানের ওখানে তার মৃতদেহটা পাইছি, আমরা আনছি। কই দেখে তো মনে হইতেছে যে এটা কেউ মারছে, এই লাশের তো পোস্টমর্টম করতে হবে। তো তোমরা এই লাশটাতে নিয়ে ডুম করে আসো, মর্গে আসো।
এই কথা বইলে দারোগাটা আপনার জায়গা যাওয়ার পর এই যে 5-7 জন লোক যারা আছে ওখানে এরা আর কি বলা বলি করতেছে যে এই লাশ নিয়ে কেরা যাবো। একজন আরেকজনের কাছে না আমরা যেতে পারবো না, ও খুব খারাপ আছিল, মরছে ভালো হয়েছে, আমরা যেতে পারবো না। তখন ওখানে যে মাতাব্বর ওই লোক তখন বলতেছে যে 3-4 জন যে যুবক ছিল এই যুবকেরা কইতাছে উদ্দেশ্য করে যে বাবারা তোমরা তো একটু ইয়াং আছো, শক্তিশালী আছো, তোমরা একটু লাশটা নিয়ে যাও, মর্গে নিয়ে যাও একটু লাশটা। তখন ওই যুবক গুলা বলতেছে যে আমরা নিয়ে যাইতে পারি, মানে ওগর 2 জন থেকে একজনের বলতেছে আমরা নিয়ে যাইতে পারি, কিন্তু আমরা 2 জন আয় পড়ব, আমরা শুধু লাশটা দিয়ে আইসে পড়ব লাশ কাটা ঘরে। তো মাতাব্বর বলে আছে ঠিক আছে তোমরা আইসে পড়ব। যেহেতু পুলিশের মধ্যে পড়ে গেছে মামলাটা, সেহেতু মাতাব্বরেরও যাইতে হয়, উনি যেহেতু ওইনের মাতাব্বর। তো উনিও গেল, এই মাতাব্বর আর আপনার ওই 4 জন যুবক, লাশের খাটিয়াটা আপনার 4 জন যুবকে ধরছে আর ওই মাতাব্বর আছে। তারা যাইতে যাইতে লাশ কাটা ঘরের ওখানে গেল। লাশ কাটা ঘরটা আপনার আবার এমন একটা জায়গার মধ্যে পড়ছে, খুব জরাজীর্ণ জায়গা, শুনশান জায়গা, চারিদিকে জঙ্গল, মানে দেখলেই মানে গা শিউরে ওঠার মতো একটা ব্যাপার। এরা যায় দেখতেছে যে লাশ কাটা ঘরে একটা তালা মারা, তালাটা বোধহয় বহুদিন ধরে খোলা হয় না। তো একজন আরেকজনের বলতেছে যে তালা কি দিয়ে খুলবো, তাহলে আরেকজন বলতেছে যে কাজ কর ভাঙে ফেলা, লাশটা তো রাখর লাগবো। এটা বলার পরে ওরা একটা কিছু দিয়া হইলে তালাটা ভাঙে লাশ কাটা ঘরটা খুলে লাশটা ঢুকায় রাখে। রাখার পরে মাতাব্বর আর 2 জন এরা বলতেছে যে আমরা যাই ওই থানায় যায় ওই দারোগা বাবুরে পুলিশের নিয়ে আই, তাহলে লাশ তো পোস্টমর্টম করা লাগবে, এমনি করে তো রেখে দেন যাবো না, আর আমগুলো তো এত সময় নাই যে এখানে বসে থাকবো লাশ নিয়ে। তো ওরা 3 জন আর মাতাব্বর একজন, 4 জন, আর ওই যে ওই ছেলে একজন, 5 জন। তো এরা 3 জন যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, তখন একজন আবার উঠা বলতেছে যে না আপনারা যান, আমি ওর সাথে থাকি, যেহেতু এরকম একটা জায়গা, শুনশান জায়গা, লাশ কাটা ঘর, আবার একটা লাশ ওর সাথে আছে, আশেপাশে কেউ নাই, বাড়ি ঘর নাই, লোকজন নাই, ও ভয় পাইতে পারে। তখন ওই ছেলেটা বলতেছে না ভয়ের কিছু নাই, এখন রাত হয় নাই, বিকালেই, তোমরা যাও, সমস্যা নাই, তোমরা যাও, আমি আসি, আমি লাশ পাহারা দিতেছি, তোমরা না আসে পর্যন্ত আমি আসি। এই কথা শোনার পর ওরা একটু সাহস পাইলো যে ঠিক আছে তাহলে থাকবি, যখন থাক তাহলে আমরা আইগা। তো ওই ছেলেটা ভাবছে যে এরা যাইতেছে হয়তো বা কিছুক্ষণের মধ্যে আইসে পড়বো পুলিশ টুলিশ নিয়ে, কিন্তু এরা এই যে গেছে এরা আর আসে না, মোটামুটি খানিকটা সময় পার হয়ে গেছে, অনেকটা সময়। এই ছেলেটা আপনার ওখানে দাঁড়ায় থাকে, পাইচারি করতেছে, তার একটু অস্বস্তি বোধ হয় আর কি, যে একটা লাশ নিয়ে আসছে, লাশ কাটা ঘর, আবার এরকম একটা জরাজীর্ণ জায়গা, কেউ নাই, একটু ভয়ের কাজ করে। প্রায় 1 ঘন্টা হয়ে যায়, এরা আসে না। কিন্তু ওইদিকেরই আবার আশেপাশের কিছু লোকজন ছিল, আপনার যে গ্রামে যাদেরকে বলে যে কৃষক, ধান ক্ষেত ছিল আশেপাশে, ওই কৃষকেরা ধান ধুন কাটা শেষ, সন্ধ্যা নামে আসছে ততক্ষণে, তো ওই পথ ধরে আসতেছে 3-4 জন কৃষক। এই তো ছেলেটারে দেখতে পায় যে দাঁড়ায় আছে, কৃষকরা আগায় যায়, যে ছেলেটারে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, আপনি এই দাঁড়ায় আছেন এরকম একটা জায়গায়, কি হয়েছে? তখন ওই ছেলেটা উত্তর দেয় যে আসলে আমাদের ওখানে একজন লোক মারা গেছে, তো ওনার লাশি নিয়ে আসছি আমরা, তো আমাদের লোকজন গেছে পুলিশ নিয়ে আসতে, এই জন্য আমি দাঁড়াইছি, আমি একা আছি। তো ওনারা আবার বলে যায় যে একা বেশিক্ষণ থাকেন না, জায়গাটা খুব একটা ভালো না, একা থাকেন না বেশিক্ষণ, বলে ওরা জায়গা। ততক্ষণে রাত, মানে সন্ধ্যা নেমে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে অন্ধকার নেমে আসতেছে।
তো এই চিন্তা করে যে কি ব্যাপার, এরা এই যে গেল এখনো আসতেছে না, এত দেরি হয় নাকি, আমারও কিরকম অস্বস্তি লাগতেছে। স্বাভাবিক একটা লাশ নিয়ে সে আসছে একটা এমন একটা জায়গায়, অস্বস্তি লাগারই কথা। এর মধ্যে হয়েছে কি, মানে আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হয়ে গেছে। হঠাৎ করে খুব একটা ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ছেলেটা তো আপনার লাশ কাটা ঘরের বাইরে, ছেলেটা চিন্তা করতেছে যে বৃষ্টি পড়তেছে, যেহেতু আমি বাইরে থাকলে তো ভিজে যাবো, তার থেকে বরং আমি লাশ কাটা ঘরের ভিতরে ঢুকে অপেক্ষা করি ওর জন্য, ওরা আসলে পরে দেখা যাবো। এই কথা বললে ও মনে করেন যে লাশ কাটা ঘরের ভিতরে ঢুকে বল দরজাটা খোলা, বৃষ্টি এভাবে পড়তেছে, পানি তো ঢুকতে পারে ভিতরে, দরজাটা চাপাই দিই। ও আস্তে করে দরজাটা চাপাই দিয়ে, একটা মুড়া ছিল ওই ঘরের ভিতরে, ওই মুড়ার মধ্যে ওই মুড়াটা নিয়ে সে দরজার সামনে যায়, একটা জানলা ছিল, এই জানলাটার মধ্যে সামনে যায় বসে আর কি, জানলাটার পাশে যায় বসে বাইরে বৃষ্টি দেখতেছে। কিন্তু ওর মনের মধ্যে মনে করেন যে একটু হালকা হালকা ভয় কাজ করতেছে, যে এরকম একটা পরিবেশ, লাশ নিয়ে আসছি, লাশ কাটা ঘর, ভয় লাগতেছে আর কি। এক পর্যায়ে সে হঠাৎ করে দেখতে পাইলো, মানে জানলা দিয়ে দেখলো আর কি, যে জানলার এই পাশ থেকে এই পাশে কেউ একটা দৌড় দিল, হুট করে দৌড় দিল খুব দ্রুত গতিতে। এটা দেখার পর ছেলেটা একটু ভয় পেয়ে যায়, কি রে এটা কি বাইরে কি হইলো, এটা বাইরে কেরা, কিন্তু কেউ নাই, কিন্তু আর খেলে আমি একাই, তো একটু ভয় পায়। এর মধ্যে পিছনে যে লাশটা রাখা, তার কাছে একটু মনে হইল যে লাশটা বোধহয় একটু নইরে উঠলো, সে তখন আর একটু ভয় পায়, কিন্তু সে আর পিছনের দিকে ফিরে তাকানোর সাহসটা পাইতেছে না। সে মনে মনে ভাবতেছে যে আমি যে পিছনের দিকে তাকামো, সত্যি যদি লাশটা নইরে উঠে, এই কথা চিন্তা করে সে আর পিছনের দিকে তাকাইলো না। সে আবারও ওখানে বসাই, মানে ওখানে বসেই আছে আর কি। এর মধ্যে হঠাৎ করেই পিছন থেকে গ্যাংরানির আওয়াজ, লাশটার থেকে গ্যাংরানির আওয়াজ আসতেছে, আর সেই সাথে আপনার লাশটা বলতাছে, আমি মরি নাই, আমার এখান থেকে বাইর করে নিয়ে যা। এই কথা শোনার পর ওইটা দাঁড়ায় পড়ছে, কি ব্যাপার, তো লাশ একটু মরে গেছে, এটা কি কথা বলে কেমনে, আসলে কি নাকি। এই কথা চিন্তা করে সে পিছন দিকে ঘুরলো, যে ব্যাপারটা কি আমি দেখি। তো পিছন দিকে ঘুরে দেখে যে লাশটা তারে আবারও বলতেছে, তার দিকে তাকাই বলতেছে এবার, যে কিরে তোরে কইলাম না আমি মরি নাই, আমার এন থেকে বাইর করে নিয়ে যা, আমার খুব খারাপ লাগতেছে, তুই আমার এন থেকে বাইর করবি না আমি তোর নামো, আমি যদি তোর না হি তাহলে কিন্তু বিপদ হবো। লাস্টটাই ভাবে বলতেছে তারে। এটা শোনার পর সে এতটাই ভয় পাইছে, সে দরজাটা খুলতে গেছে, দরজাটা খুলে না, মনে হয় যে দরজাটা বাইরে দিয়ে কেউ আপনার লাগাই রাখছে এরকম। তাৎক্ষণিক তার মনে হয় যে দরজা তো আমি বাইরের দিকে ঠেলতেছি, দরজা তো বাইরের দিকে খোলে না, ভিতরের দিকে খোলে। এই কথা চিন্তা করে সে দরজা টান দিলে দরজাটা খুলে যায়। খুলে যাওয়ার পর সে যে সিনটা দেখে না, সেটা দেখে সে আরো ভয় পেয়ে যায়। সে দরজাটা খুলে বাইরে যাব যে বাঁচার জন্য, সে দেখে দরজার বাইরেই ঠিক কুকুর না, কিন্তু কুকুরের মতোই খুব ভয়ানক হিংস্র কিছু প্রাণী তার দিকে মুখ করে বসে আছে। তাদের চেহারা খুবই ভয়ঙ্কর, আকৃতিটা কুকুরের মতোই, কিন্তু ওগুলা কুকুর না, কুকুরের থেকে আর অনেক বড় সাইজ, আর মুখমন্ডল গুলা তাদের কেমন যেন ভয়ানক ওই জন্তুগুলার। এটা দেখার পরে সে আবার পিছায় যায়, মানে তারে আক্রমণ করব, এটা দেখে সে এত ভয় পায় সে পিছায় যায়, মানে দরজাটা আবার ই করে দেয়, যে হে আমি এখন কি করবো, মানে সে চিন্তা করছে আমি এখন কি করবো। যখন পিছায় যায় ভাই, পিছায় যায়, পিছন দিকে তাকায়, দেহে লাশটা উঠে বসে আছে, শুধু বসেই নাই, তার দিকে তাকায় হাসতেছে। এখন সে এমন একটা ভয়ের মধ্যে পড়ে গেছে যে আমি যদি
সামনের দিকে পিছনের দিকে পিছায় যাই তাহলে তো লাশ আমারে ধরবো, আর যদি আবার বেরোই তাহলে তো আমার এই হিংস্র প্রাণীগুলা ধরবো। তাহলে তো আমি বাঁচবো কেমনে? বাঁচার তো উপায় দেখতেছি না। এর মধ্যেই বাইরে থেকে কেউ একজন তারে ধমকের সুরে, মানে ধমক দিয়ে বলতেছে, বেরোয় আসো, এক্ষুনি বেরোয় আসো। তখন সে একটু সাহস পায়, সে ভাবে যে তারা বোধহয় আসছে, ওই মুরল মাতাব্বর এরা বোধহয় আসছে পুলিশ নিয়ে। সে তাড়াতাড়ি করে দরজাটা আবার খুলে দিয়ে সে দেখে যে বাইরে একজন লোক, দাড়িওয়ালা, আপনার জুব্বা পরা, তার মুখটা দেখা যাইতেছে না, কিন্তু মানে অবয়বের মধ্যে বোঝা যাইতেছে যে দাঁড়িয়ে আছে আর কি, এরকম। সেই লোকটা আবারও তারে মানে ধমকের সুরে বলতেছে, তোমারে বলতেছি না বেরিয়ে আসতে, এখনো বেরিয়ে আসতেছো না কেন? এখন বেরিয়ে আসো এখান থেকে। ওই লোকটার যখন দেহে, তখন ওই যে হিংস্র প্রাণীগুলা এগুলা ওই লোকের পিছনে চলে গেছে। তখন আর আক্রমণাত্মক অবস্থায় তারা নাই, তারা শান্ত হয়ে ওই লোকটার পিছনে বসা, ওই জন্তুগুলা। তো যে লোকটা যখন আপনার ধমকের সুরে বলতেছে, যাই বেরিয়ে আসো না, বেরিয়ে আসো, এখন বেরিয়ে আসো এখান থেকে, তখন সে ওখান থেকে বেরিয়ে আসে, ওই লাশ কাটা ঘর থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পরে ওই লোকটা বলতেছে, যাও, চলে যাও এখান থেকে, এখন চলে যাও। ওই লোকের দিকে ও যাইতে গেছে, তখন তখন ওই লোকটা বলতেছে, এদিকে না, সামনের দিকে যাও, তাড়াতাড়ি যাও সামনের দিকে, পিছনের দিকে তাকাবা না, যাও সামনের দিকে যাও। তখনও মনে করেন সামনের দিকে একটা দৌড় দেয়। দৌড় দেওয়ার পর মানে কিছু দূর দৌড় দেওয়ার পরে সে আবার দাঁড়ায় যায়। ও যখন দাঁড়ায় যায়, পিছন থেকে তখন আবার ওই লোকটা আওয়াজ দেয়, কোনো কথা না, কোনো কথা নাই, একদম যাও সামনের দিকে, পিছনের দিকে তাকাবা না। ছেলেটা ওই মুহূর্তে চিন্তা করে যে আমি যে কথা কম, এই পিছনের এই লোকটা কেমনে জানলো, না আমার ঘুরে দেখতে হবে এটা কে। তখন ওই লোকটা আবার বারবার ওজন ঘোরার জন্য সিদ্ধান্ত নেয়। তখন ওই লোকটা বারে বলে, একদম পিছনে তাকাবা না, একদম পিছনে তাকাবা না, যাও বলছি, সোজা যাও, হাঁটো, সোজা যাও, চলে যাও এখান থেকে। তারপরেও সে পিছন দিকে তাকায়। তাকানোর পর যে সিনটা সে দেখে, এটাও ভাই ভয়ানক। সে দেখতেছে যে মানে সাধারণ একটা মানুষ, যে যার সাধারণ একটা মানুষের যেরকম হাইট হয়, এই হাইটটা তার না, এর থেকে ডাবল হাইট, অনেক উচ্চা লম্বা, মানে মুখ দেখা যাইতেছে না, কিন্তু মানে সে দেখতেছে অনেক উচ্চা লম্বা একটা মানুষ। এটা দেখার পর সে আরো ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পর সে একটা দৌড় দেয়। তখন আবার একটা পুল আসছিল, এই পাশে আর এই পাশে একটা কাঠের পুল, ছোট একটা। তো পুলটা পার হয়ে যখন সে যায়, ততক্ষণে ওই গ্রামের মাতাব্বর আর আপনার ওই যে পুলিশ টুলিশ সহ এরা আসে। আসার পর ওর সামনে যায় এই ছেলেটা পড়ে যায়, ফিট হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। তো পরে ওরা ধরাধরি করে আপনার বাসায় নিয়ে যায়। ওরে নিয়ে যাওয়ার পর ও যখন জ্ঞান ফিরার পর ও প্রথমে জিজ্ঞেস করছে যে, আপনাদের তো দেরি হইলো কেন আসতে? তো এরা বলতেছে যে আসলে পুলিশের ঝামেলা, তো দেরি হয়ে গেছে, পুলিশের ঝামেলা যেহেতু, এর জন্যই। কিন্তু তোমার এই অবস্থা কে, তুমি ওরকম ভাবে দৌড়াইতেছিলে কেন? তখন সেই ছেলেটা বলে যে, আপনারা যখন গেলেন গা, আমার সাথে খুব ভয়ানক ঘটনা ঘটে। ও ভাই, এখানে একটা কথা আছে যে ওই ছেলেটা যখন এই অবস্থা দেখলো, তখন তারা একটা হুজুর ডাক দেয়, কারণ তারা দেখছে যে ছেলেটা অনেক ভয় পাইছে, খুবই ভয় পাইছে। ওই যে হুজুরটা যখন ডাক দেয়, হুজুরটাও তখন সাথে ছিল তাদের সাথে। তখন ওই ছেলেটা যখন সেন্স ফিরে, তখন হুজুরটাও আছে, ওরাও আছে। তখন যখন এই কথাটা বলতেছিল যে, তোমার কি হয়েছিল সমস্যাটা, তুমি বলো তো, দিই এরকম করছো কেন, তোমার তো দেখে স্বাভাবিক মনে হইতেছে না। তখন তাই সে আর কি বলে যে, আপনারা যখন গেলেন গা, তারপরে আমার সাথে এই ঘটনাগুলা ঘটছে। ওর মুখ থেকে ঘটনা শোনার পরে ওই যে হুজুর ছিল একজন, এই হুজুর বলতেছে
যে বাবা এটা তোমারে একটা জিন বাঁচাইছে, জিনটা খুব ভালো একটা জিন ছিল, ওই জিনটা ওই পথেই তখন যাইতেছিল, তোমার এই বিপদটা দেখে সে দাঁড়ায় তোমারে এই বিপদ থেকে উদ্ধার করছে, খুব একটা ভালো জিন ছিল, এই জিনের কারণে তুমি ওখান থেকে বাইচে আইছো, নাহলে তুমি বেঁচে ফিরতা না, তোমার মেরে ফেলাইতো, এই জিনটাই তোমার বাঁচাইছে, এটা ভালো জিন। তো এরপরে বেশ কিছুদিন ওই ছেলেটা মানে ওই ভয় পাইছে, যেহেতু একটু অসুস্থ ছিল, পরবর্তীতে সুস্থ হওয়ার পরে তার সাথে আর কোনো ধরনের ঘটনা ঘটে নাই। তো এই ছিল ভাই আমার ঘটনা। অনেক সুন্দর একটা ঘটনা। আপনি অফ স্ক্রিনে যখন আমাকে এই ঘটনা বলেছিলেন, তখন এই কথাটা আমাকে বলেছিলেন যে ছেলেটা নাকি বেশ কিছুদিন সেন্সলেস ছিল। হ্যাঁ হ্যাঁ, 1 সপ্তাহ কিংবা 4-5 দিন এরকম একটা অবস্থায় সেন্সলেস ছিল। আর যখন উনি ঘুমের করে ওই সেন্সলেস অবস্থায় যখন আবুল তাবুল বলতেছিল, তখন নাকি ওই হুজুরকে ডাকা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এইখানে আমি একটু মিস করে গেছি আসলে। যে হুজুরটার কথা, জিনটার কথা বলছিলেন, যে জিনটা খুবই পরেশগারের জন্য। হ্যাঁ, এই কথাগুলো আমি তিনি একটু একজন লোক ছিলেন। স্কিপ করে যাই গেছি। হোক, খুবই চমৎকার একটা ঘটনা ছিল। প্রিয় লিসেনার, আজকে আর বেশি কথা বাড়াবো না, আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তো অনেক ভাই, পরবর্তী কি ঘটনা শোনাতে চাচ্ছেন? এই ঘটনাটা শিশির ভাই আমি শুনছিলাম আমার নানির মুখ থেকে। ঘটনাটা বেশ অনেক দিন আগের, অনেক দিন বলতে অনেক বছর আগের আর কি। তখন আসলে এরকম মানুষজন ছিল না, গায়ের একটা ঘটনা আর কি, গ্রামের। তো এই গ্রামে আপনার একটা ছেলের মাইরে ফেলে, তার মৃত্যুটা এরকম ভাবে হয়, মানে তার দেহ থেকে মাথাটা আপনার আলাদা করে ফেলে, বিচ্ছিন্ন করে ফেলে, এইভাবে তার মাইরে ফেলে। মাইরে ফেলার পর এনে দুটো কথা আমি বলতে চাই, সেটা হইতেছে আগের দিনের যে মানুষগুলা ছিল ভাই, এরা কিন্তু ওই জিন ভূত প্রেত এগুলো খুব বিশ্বাস করত। এমনকি এখনো আগের দিনের যারা আছে তারাও কিন্তু বিশ্বাস করে, যেটা আধুনিক বিজ্ঞান আমরা যেটা বিশ্বাস করতে পারি না বা চাই না, তারা কিন্তু বিশ্বাস করে। আগে এরকম কিছু হইলে গ্রাম অঞ্চলে মানুষ এগুলো বলতো যে অমুকের কিন্তু ভূতে আসর করছে, ভূতে ধরছে, বা অমুকের জিনে ধরছে, এগুলো কিন্তু ঘটতো ভাই আগে। তো যেটা হইলো, ওই ছেলেটারে আপনার মেরে ফেলছে, ঘাট থেকে মাথাটা আলাদা করে ফেলছে। তো পরবর্তীতে এই ছেলেটা আর কি মানে ভূত হয়ে যায় আর কি। তার মানে তারে অনেক সময় দেখা যায়, অনেকেই তারে দেখতে পায়, তার মাথা নাই, শুধু বডিটা দেখতে পায় অনেকে, রাত বিরাতে অনেকেই দেখতে পায়। তো তার আবার একটা বোন ছিল, এই বোন আপনার ঝাড়ফুঁক করতো, কারোর জিনে ধরলে বা ভূতে আসর করলে ওই সময়ে ওই যায় আপনার ঝাড়ফুঁক দিয়ে ভালো করে দিত, চিকিৎসা দিত ওই ছেলের বোনটা। তো একদিন একটা ডাক আসে ওই বোনটার, ওই মেয়েটার আর কি, যে অমুক বাড়িতে একজনের ভূতে ধরছে, তো আপনি একটু আসেন, না এসে চিকিৎসা দেন। তো মেয়েটা আপনার প্রস্তুতি নিয়ে সে বাসা থেকে বেরোইছে। তখন আপনার সন্ধ্যা পার হয়ে গেছে, রাত। তো যেহেতু ভাই বহু বছর আগের ঘটনা, তো তখন রাত্র 8টা-9টা মানে অনেক রাত গ্রামে। তো এই মেয়েটা যখন আপনার রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, তখন ওই যে ওর ভাইটা সামনে এসে দাঁড়ায়, ওর ভাইটা সামনে এসে দাঁড়ায়। দাঁড়ানোর পর তারে জিজ্ঞেস করে যে তুমি কই যাইতেছ। যেহেতু ভাই আগেই বলছি আমি যে মেয়েটা অনেক কিছু জানতো এবং সাহসী ছিল, এগুলো চিকিৎসাও দিত, তো সে ভয় পায় না, সেটা দেখে অবাকও হয় না। সে তার ভাইরে বলে যে অমুক বাড়িতে একজনের ভূতে ধরছে, আমি ওরে চিকিৎসা দিতে যাইতেছি।
তখন ওর ভাইটা বলতেছে যে তুমি যাবা না, ওইখানে তুমি যাবা না। তো বোন বলতেছে যে কেন যাবো না, তারে বুঝে ধরছে আমি চিকিৎসা দিতে যাবো, তুমি কেন না করতেছো, আমি যাবো না কেন। তো ভাই আবারও বলে না আমি না করছি, তুমি যাবা না, যাও তুমি বাড়িতে ফিরে যাও, তুমি ওখানে যাবা না। তো এইভাবে এক কথা দুই কথায় মানে বোন একটু উত্তেজিত হয়ে যায়। হ্যাঁ তুমি বললেই না হবে, তুমি বললেই আমি যাবো না, আমি অবশ্যই যাবো, আমি যাই চিকিৎসা দিয়ে ওরা ভালো করবো। তখন ভাই বলে ফেলে যে দেখো তোমার আমি কেন না করতেছি, কারণ তুমি যে যাইতেছ, যারে চিকিৎসা দিয়ে ভালো করতে যাইতেছ, তার উপর আমি ভর করছি এবং তারে মেরে ফেলাম। তো তুমি যে চিকিৎসা দেবে, চিকিৎসা দিয়ে তারে বাঁচাইতে পারবা না, তুমি বাড়িতে চলে যাও। এটা শোনার পরও ওর বোনটা আর কি চুপ করে বসে থাকে না, ভাইয়ের কথা শুনে না। বোন বলতেছে না আমি যামুই, তুমি আমার রাস্তা সরাও, আমি যাবো, আমি যাই তার চিকিৎসা দিব। তো এই কথা বলে সে জেদ করলো, জেদ করে যখন সে আগাইছে ওই পথে, কিছু দূর যাইতেই এই ভাই তার উপরে অ্যাটাক করে। আর এত জঘন্য ভাবে অ্যাটাক করে, অ্যাটাক করার আগে সেই কথাটা বলে যে তোরে আমি অনেকবার না করছি, তোরে আমি অনেকবার না করছি, কিন্তু তুই যাইস না, তুই যাইস না, তুই যাইস না, তোর ক্ষতি হবো, তোর আমি বারবার বলছি, মানে উত্তেজিত হয়ে বলে তোর আমি বারবার বলছি যে ওর উপর আমি ভর করছি, ওর আমি মেরে ফেলামো, তোর কোনো চিকিৎসাই ওরে বাঁচাইতে পারবো না, তুই অযথা যাইস না হয় না, তাও তুই আমার কথা শুনলি না। এই কথা বইলে তার বোনের উপর অ্যাটাক করে। অ্যাটাক করার পর তার বোনটারে একদম পাগল বানায় ফেলে। ওই অ্যাটাকের ফলে তার বোনটারে মাইরে ফেলে না, তবে তার বোনের এমন একটা অবস্থা করে যে সে আর স্বাভাবিক জীবন থাকে না, তার আর সে অ্যাবনর্মাল হয়ে যায়, সে পাগল হয়ে যায়। তার এমন এই অবস্থাটা করলো যে সে যেন আর কখনো কোনোদিন কারোর উপকার করতে না পারে, এই ব্যাপারে ব্রেনলেস করে ফেলা, একদম পাগল হয়ে যায়, অ্যাবনর্মাল হয়ে যায়, অ্যাবনর্মাল, হ্যাঁ পাগল হয়ে যায়। মানে এমন একটা অবস্থা যে সে তার নিজের বাপ মারেও ঠিক করে চিনতে পারে না পরবর্তীতে। এরপরে কি ওই এলাকায় এরকম কোনো ঘটনা ঘটেছিল? না, এর পরবর্তীতে আর এরকম কোনো ঘটনা শোনা যায়নি। এইটাই ছিল আমার ঘটনা। খুবই সুন্দর একটা চমৎকার একটা ঘটনা ছিল। প্রিয় লিসেনার, সত্যি কি সেই মৃত মানুষটি ফিরে এসেছিল? মৃত্যুর পরে কি একজন মানুষ ফিরে আসতে পারে? সে কি সেই মৃত মানুষটি ছিল, নাকি ছিল কোনো জিন? সেই তর্কে আমরা যাব না, কারণ বিশ্বাস করা বা না করা সম্পূর্ণই আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। আমরা কারো ধর্মীয় বিষয়ে আঘাত করতে চাই না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বিনোদন দেয়া। আমাদের এই সম্পূর্ণ অনুষ্ঠানটি বানানো হয়েছে বিনোদন পারপাসে। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। অনিক ভাই, আরেকটি ঘটনা শুনতে চাচ্ছি। এই ঘটনাটি আমার এক ভেকু ড্রাইভারের কাছ থেকে শোনা। ভেকু আসলে, ভেকু বলতে আমরা যেটাকে বলি এক্সকেভেটর আর কি, এক এক জেলায় এক এক নামে চিনে আর কি, যেটা দিয়ে আপনারা মাটি খনন করে যেটা দিয়ে আর কি, ওই ভেকু বা এক্সকেভেটর আর কি। তো লোকটা আপনার ঢাকাতে নতুন গেছে আর কি, বেশ অনেকদিন আগের কথা আর কি, বেশি দিন আগেরও কথা না। তো ঢাকায় সে নতুন পাড়া দিছে আর কি চাকরির উদ্দেশ্যে। তো যাই এই চাকরিটা সে পাইছে, ভেকু চালানোর চাকরিটা সে পাইছে। তো সেখানে একটা ড্রেনের কাজ চলতেছিল আর কি, সে যে জায়গায় থাকে ওখান থেকে কিছু দূরে আর কি। তো একদিন সে ওই কাজ করতে করতে, ভেকুর কাজগুলা কিন্তু আপনার আবার রাত্রেও হয়, শুধু যে দিনে হয় তা না, রাত্রেও কিন্তু ভেকুর কাজগুলা চলে অনেক সময়।
তো রাতে এই কাজটা সে করার পর রাত হয়ে যায় অনেক, রাত আপনার 2টা বাজে যায়, 2টা বা 2:30 এরকম। তো সে ঢাকায় যেহেতু নতুন, সে সেরকম কিছু চিনে না। আর ঢাকার অলিগলি যেগুলো আছে এগুলা কিন্তু সবগুলো একই রকম দেখা যায়, একটা থেকে একটা আলাদা করা খুব কঠিন হয়ে যায়। এটা যারা স্থানীয় ঢাকায় থাকে বা বহুদিন যাবত থাকে তারাই বুঝতে পারে, নতুন কেউ গেলে কিন্তু এটা আসলে বোঝা সম্ভব হয়ে ওঠে আর না। এই প্রবলেমগুলো বেশিরভাগই ফেস করে আপনারা যারা হঠাৎ করে ঢাকায় যায়, হ্যাঁ হ্যাঁ, তারা এই প্রবলেমগুলো ফেস করে বেশি। ফেস করে তারাই। তো এই লোকটার যখন রাত 2টা বেজে গেছে, তো ওই যে কাজ করে ওই মালিকে বলতেছে যে রাত হয়ে গেছে, তুমি আজকে চলে যাও, আজকে আর কাজ হবে না। তো সে চিন্তা করে যে ঠিক আছে যাইয়া, কিন্তু তার মনের মধ্যে একটা মানে এই কাজ করে যে তুই চিনিও না, এত রাত্রে বাসা থেকে এত দূরে, বাসাটা কেমনে যে চিনি, মানে এরকম চিন্তা করে করে সে আসতেছে আর কি। আসার পরে তার যে বাসার গলি, আবার সে যেখানে এসে দাঁড়াইছে ওই গলিটা একই রকম তার কাছে মনে হইতেছে। তার কাছে এটা মনে হলো যে এটাই বোধহয় বাসার গলি আমার। এটা মনে করে সে ওই গলিতে ঢুকে পড়ে। গলিটা ছিল আপনার খুবই অন্ধকার, আর যেহেতু এত রাত, বাইরে কেউ নাইও, একটা গলির মধ্যে এত রাত্রে কেউ থাকার কথা না, রাত্র 2টা বাজে। তো সে যখন গলিতে ঢুকছে, ঢুকে যখন আস্তে আস্তে আগাইতেছে আর মনে মনে বলতেছে যে আল্লাহ আজকে কি জানি হয়, এদিকে বাসায় না যাওয়া পর্যন্ত তো মনটার মধ্যে শান্তি পাইতেছি না। এই কথা চিন্তা করে সে গলির থেকে আগাইতেছে, গলির ভিতরের দিকে যাইতেছে। যাই দেখে যে মানে কিছু দূর যাওয়ার পর দেখে যে 3-4টা কুকুর তারা দেখে ভুক ভুকাইতেছে। সে একটু ভয় পেয়ে যায়, এই কুকুর আবার আক্রমণ করে কিনা, কামড় টামড় দেয় কিনা, এরকম টাইপ চিন্তা করে। চিন্তা করার পর হঠাৎ করে কুকুরগুলা তারা ভুক ভুক করতে করতে একসময় পিছায়া যায়, তার দিকে আর আসে না, পিছায়া যায়। পিছায় ওই থেকে 2-3টা কুকুর আবার সামনের দিকে আগায় যায়, মানে উনি যেদিকে যাইতেছে ওই দিকে আগায় যাইতেছে। উনি একটু ভয় পায়, তারপরও সে আস্তে আস্তে সামনের দিকে আগায় যাইতেছে। হঠাৎ করে তার মনে হয় তারে কেউ বলতাছে যে আর সামনের দিকে যায় না। এই কথাটুকু শোনার পর তার গা শিউরে ওঠে, এই কথাটা কে কইল, কিন্তু কেউ নাই। তারপরও সে একবার আশেপাশে চায় দেখে যে কেউ আছে কিনা, না কেউ নাই। সে দেখে শুনশান নীরবতা, কেউ নাই, অন্ধকার জায়গা। তখন তার মনের মধ্যে প্রশ্ন জাগে, কেউ যেহেতু নাই, আমার এই কথাটা কে বললো যে তুমি আর সামনের দিকে যাও না? তখন তার মনের মধ্যে আস্তে আস্তে ভয় কাজ করা শুরু করে, যে তাহলে কি আমার সাথে কি করতেছে এগুলা, কে আমারে বললো যে যাও না সামনে। আর এই ভয় কাজ করতেছে, কিন্তু তারপরও সে কিছুক্ষণ ওখানে দাঁড়ায় আবার আগায়। এবার যখন 10-15 পা আগায় যায়, তখন সে অন্ধকারের মধ্যে তার থেকে আর কি 10-15 বা 20 হাত দূরে এরকম দূরত্ব একটা অবয়ব দেখতে পায়। অবয়বটার চেহারা দেখা যাইতেছে না, তবে কিছুটা আন্দাজ করা যাইতেছে যে খুব বয়স্ক, ছেলে না মেয়ে সেটা বুঝে যাইতেছে না, কিন্তু বয়স্ক এটা আন্দাজ করা যাইতেছে, মোটামুটি ভালো বয়স্ক। আর তার হাতে একটা লাঠি আছে, এটা দেখা যাইতেছে, একটা লাঠি আছে, যে বয়স্ক মানুষরা যেরকম আপনার লাঠি নিয়ে ভর দিয়ে চলে না, ওই লাঠিগুলা, ওই লাঠি দিয়ে সে ওই ওখানে ঠুক 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 আওয়াজ করতেছে। এভাবে তার গায়ে লোম টুম দাঁড়ায় যায়, হায় আল্লাহ আমার সাথে এটা কি ঘটতেছে, এটা কি, চেহারাও তো দেখা যাইতেছে না, এই আমার কাছে কি চায়, এত রাত্রে হেনে কি করে। ওইভাবে আওয়াজ যখন করতেছে টুকটুক করে, এক পর্যায়ে আওয়াজ বন্ধ করে দিয়ে তার লাঠিটা তার দিকে উঁচায় ধরে এইভাবে, মানে তাকে বুঝাইতেছে আর কি লাঠি দ্বারা যে তুই আর সামনের দিকে আগাস না, তুই যা ফিরে যা, তুই সামনের দিকে আগাস না।
লাঠিটা উঁচায় ধরছে আর কি, এভাবে তারা বুঝাইতেছে। সেটা বুঝতে পারে। সে যখন এটা বুঝতে পারে তখন সে আর ওইদিকে না যায়, সে ভয়ে পিছন দিক হয়ে একটা দৌড় দেয়। একটা দৌড় দেয়। সে যখন দৌড়ায় যাইতেছে তখন সে অনুভব করতে পারে যে ওই লাঠিওয়ালা অবয়বটা তার পিছন নিছে, তার পিছন পিছন আসতেছে, কিন্তু সে পিছন দিকে ফিরে তাকায় না। সে খালি একটা চিন্তাই করতেছে যে আল্লাহ তুমি আমার আজকের মতো বাঁচায় দাও, তুমি আমার আজকের মতো বাঁচায় দাও, আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে। এই চিন্তা করে সে আগাইতেছে। তো আর গলা টলা শুকায় একদম কাঠ, শরীর ঘামে ভিজে গেছে, ভয়ে গায়ে লোম টোম দাঁড়ায় গেছে, এরকম অবস্থা। দৌড়াইতে 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 সে বেশ কিছু দূরে একটা আলো দেখতে পায়। তখন তার একটু হয়, সাহস হয় যে যেহেতু একটা আলো দেখতেছি, তাহলে ওই পর্যন্ত গেলে বোধ হয় কারণে পামু, আমার ওই পর্যন্ত যাইতে হবো। ওই পর্যন্ত সে তখন অব্দি ফিল করতেছে, অনুভব করতেছে যে তার পিছন পিছন ওই অবয়বটা আসতেছে। সে দৌড়ায় দৌড়ায় ওই পর্যন্ত যায়, কিন্তু ওই পর্যন্ত যাওয়ার আগে সে একটা কল পায়। কল যেটাকে আমরা বলি পানি খাওয়ার কল, এই একটা কল পায়। ওই কলের মধ্যে যায় সে তাড়াতাড়ি করে ওই চাপ দিয়ে পানি খায় এবং কি পানি মাথায় দেয় ভয়ে। তারপর ওখানে যে কিছুক্ষণ সময় তো চলে গেল, যে পানি যখন খাইতেছে তখন সে অনুভব করতেছে যে তার পিছনে চলে আসছে ওই অবয়বটা। তখন সে আবার দৌড় দিয়ে ওই আলোর পর্যন্ত যায়। যাওয়ার পর ওখানে দুই একজনকে দেখতে পায়, দুজন লোক দেখতে পায় ওখানে। কিন্তু ততক্ষণে সে ওই লোকগুলোর সামনে যায় সেন্সলেস হয়ে যায় ভয়ে। পরবর্তীতে ওই লোকগুলা তারে পানি টানি দিয়ে সেন্স ফেরায়। সেন্স ফেরানোর পর সে একটা চিৎকার দেয়, ভূত ভূত বলে। তখন তারা বলে যে কি হয়েছে আপনার সাথে, কি, আপনি কে, আর আপনি কোত্থেকে আসছেন, আর এত ভয় পেয়েছেন কেন, কি হয়েছে আপনি? তখন সে বলতেছিল যে আমি তো আসলে ঢাকায় নতুন আইছি, আমি একটা চাকরি করি, বেকু চালাই, তো আমি আজকে অনেক রাত হয়ে গেছিল আমার আসতে, তো আমি আমার বাসা চিনি না, তো বাসার গলিতে ঢোকার জন্য আমি এই গলিতে ঢুকে পড়ছিলাম। আমি তো গলি চিনি না, আমি ভাবছি এটাই আমার গলি, তো এখানে ঢোকার পর আমার সাথে এই ঘটনাগুলো ঘটে। তখন ওই লোকগুলা বলতেছে আপনি ওই গলিতে ঢুকছেন কেন, ওইগুলি তো ভালো না, ওইগুলি তো রাত নামলে ওইগুলিতে বিভিন্ন ধরনের প্যারানরমাল ঘটনা ঘটে, ভৌতিক ঘটনা ঘটে, আপনি ওইগুলিতে কেন গেছেন? পরে উনি বলতেছে যে ভাই আমি তো আসলে জানি না, আমি ঢাকায় নতুন, আমার বাসা আমি চিনতে পারি না, এই জন্য আমি ওইগুলিতে ঢুকে পড়ছি। তখন ওনারা বললো আপনি বিরাট বাঁচা বেঁচে গেছেন, আপনি বিরাট বাঁচা বেঁচে গেছেন, আল্লাহ আপনারে বাঁচাইছেন, নাহলে আপনি আজকে বাঁচতেন না, ওইগুলি এতটাই খারাপ। পরবর্তীতে সে ওই চাকরি বাদ দিয়ে দেয়, চাকরিটা আর করে না, এমনকি ঢাকাও সে চায় না, আমি ঢাকায় থাকবো। তো এই ছিল ভাই আমার ঘটনা। অনেক সুন্দর একটা ঘটনা ছিল। প্রিয় লিসেনার, আমরা যেহেতু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঘটনা কালেক্ট করে থাকি এবং যাদের কাছ থেকে আমরা ঘটনাগুলো শুনি তাদের রিকোয়েস্ট থাকে যে তাদের নাম এবং ঠিকানাটা যেন আমরা হাইড রাখি, প্রকাশ না করি। তো সেই জন্য আমরা তাদের নাম ঠিকানাগুলো আমরা হাইড করে যাই, তাদের ছদ্মনাম ইউজ করি, ঠিকানা ইউজ করি। তো আর কথা বাড়াবো না, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পড়েছি। আরেকটি শেষ ঘটনা দিয়ে আমাদের এই অনুষ্ঠানটি আমরা শেষ করতে যাচ্ছি। তো অনেক ভাই, আমরা আমাদের শেষ ঘটনা দিয়ে আমাদের এই অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি। শেষ একটি ঘটনা যদি শোনাতেন আমাদের। এই ঘটনাটা আসলে শিশির ভাই একটা গ্রামের ঘটনা। তার এই গ্রামে একটা পরিবার, তারা দুই ভাই, আর কেউ নাই, আর মা, এই তিনজন নিয়ে একটা পরিবার তাদের। তো যে বড় ভাই সে আবার অনেক কিছু জানতো, ওই আপনার ঝাড় ফুঁক, কবিরাজি টাইপ আর কি, কবিরাজি যারা করে যেরকম ওরকম টাইপ আর কি।
এমনকি প্রচন্ড সাহসী ছিল, দুর্দান্ত সাহসী ছিল উনি। ছোট ভাইটা আবার একটু ভীতু ছিল, এগুলা জানতো না এগুলা কিছু। তো একদিন ওই বড় ভাই ছোট ভাইটারে নিয়ে নৌকা দিয়ে আপনার বিলের মধ্যে মাছ ধরতে যায়। আপনার একটা বিল আছে ওদের ওখানে, ওই বিলের মধ্যে মাছ ধরতে গেছে। তো ছোট ভাইয়ের হাতে আর কি বৈঠাটা দিছে নৌকার, যে তুমি বৈঠাটা বাও আর আমি মাছ ধরতে থাকি বিল থেকে। তো নৌকার কিন্তু আবার আপনার যে এই সাইড মানে একটু দূরত্ব থাকে, এক পাশ আর আরেক পাশ মিলে একটা দূরত্ব থাকে। তো এক সাইডে বসে ভাই ছোট ভাই নৌকা বাইতেছে বৈঠা দিয়ে, আর সামনের পাশে বড় ভাই মাছ মারতেছে। তো এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর বড় ভাইটা অনুভব করতে পারলো যে নৌকাটা একটু অস্বাভাবিক ভাবেই চলতেছে। মানে একটা মানুষ আস্তে আস্তে মাছ মারলে তো আসলে নৌকার বৈঠা আস্তে আস্তে বায়, খুবই স্লো আস্তে। কিন্তু তার কাছে মনে হইতেছে যে এতক্ষণ নৌকাটা ঠিক ছিল, কিন্তু এই মুহূর্তে নৌকাটা ঠিক নাই, নৌকাটা একটু অস্বাভাবিক ভাবেই যাইতেছে। যেহেতু উনি কবিরাজি করতো, ঝাড়ফুঁকের কাজ করতো, তো উনি ব্যাপারটা ধরে ফেলে। ধরার পর যেটা হয় যে ওই যে ছোট ভাই, এই ছোট ভাইটার এখানে আসে, আসার পর তার আচরণ দেখে সে আরো পরিষ্কার হয়ে যায়, খুব পরিষ্কার হয়ে যায় যে এটা আমার ছোট ভাই না, আমার ছোট ভাইয়ের সাথে কিছু একটা হয়েছে। তারপরেও সে তার ছোট ভাইকে প্রশ্ন করে যে কি ব্যাপার, তুমি নৌকা এত স্পিডে চালাইতেছো কেন, এত জোরে চালাইতেছো কেন, এত কিন্তু ঠিকই ছিল। মানে ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য আরো। ঠিক তখন তার ওই ভাই বলে ওঠে, কই ভাইয়া, আমি তো নৌকা তো আইসতেই চালাইতেছি, তুমি ভুল ভাবতেছ। তখন সে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে না, আসলেই তো আমার এটা ছোট ভাই না। তখন সে তার ওই যে মন্ত্র দিয়ে ওই জিনিসটারে আটকায় ফেলে, মানে তার ছোট ভাইয়ের উপর ভর করছে আর কি। ওই জিনিসটা আটকায় ফেলার পর ওই জিনিসটা অনেক আকুতি মিনতি করে, এই আমার ছেড়ে দে, এই আমার ছেড়ে দে। তখন ওই নৌকার মধ্যেই ওইটারে বলে যে তুই আমার ভাইরে কি করছস, তুই কেন আসছস, আর তুই আমার ভাইরে কি করছস। পরে ও বলতেছে যে ওই যে ভাইয়ের উপর যে শয়তানটা আর কি ভর করছে, ও বলতেছে তোর ভাইরে মেরে ফেলাইছি, ছেড়ে দে আমারে, তোর ভাইরে আমি মেরে ফেলাইছি। তখন ও বলতেছে যে আমার ভাইরে তুই মারলি কে, ও তোর কি ক্ষতি করছিল। সে কোনো জবাব করে না, সে খালি এটাই করে যে আমারে ছেড়ে দে, নাহলে কিন্তু তোর ক্ষতি হবো। তখন ও বলে যে না, তোরে তো আমি ছাড়মই না, তুই আমার ভাইরে মেরে ফেলাছিস না, এখন আমার যাবতীয় যত কাজকর্ম আছে সব আমি তোরে দিয়ে করাবো, এটা তোর শাস্তি, এবং তুই আমার কাছেই বন্দী হয়ে থাকবি, আটকা হয়ে থাকবি। এই কথা বলে নৌকা ভিড়াইয়া ঘাটে নিয়ে এসে তার বাসায় যখন যায়, এখন তার মারে তো আর এই কথাটা বলা যাইতেছে না যে তোমার ছোট ছেলের মেরে ফেলেছে, এটা একটা ভূত বা প্রেত বা জিন। সে তার মায়ের যায় বলে যে খাইতে দাও, আর ওরে নিয়ে একটা গ্রামের বাইরে কিন্তু আপনার যে গোয়াল ঘরের মতো ঘর থাকে, ওই ঘরের মধ্যে নিয়ে ওর মন্ত্র দিয়ে আটকে ওই ঘরটা তালা মেরে দিয়ে ওই চাবিটা ওর কাছে রেখে দেয়। ও সারাদিন বাসায় যখন থাকে তখন ওই গ্রামের ওর সাংসারিক যাবতীয় যে কাজকর্ম ওদের সব ওইটারে দিয়েই করায়, কিন্তু ওর মারে কখনো জানায় না যে এটা কে, জানাইলে ভয় পাবে। এরকম করে বেশ কিছুদিন যাওয়ার পর হয় কি, একদিন পাশের গ্রাম থেকে তার একটা দাওয়াত আসে। তো এমন একজন তার দাওয়াত করে যে দাওয়াতে না গেলে হয় না, তো দাওয়াতে তার যাইতেই হবে। তখন ওই জিন বা শয়তানটারে
সে ওই যে ওই ঘরের মধ্যে বন্দি করে তালা মাইরা চাবিটা এনে তার মার হাতে দেয়, দিয়ে তার মারে খালি এটুকুই বলে, জাম্মা আমি তো অমুক জায়গায় দাওয়াতে যাইতেছি, আমার ফিরতে ফিরতে রাত হয়ে যাব, কিন্তু তোমার ছেলে ও, আমি ওখানে ওরা আটকায় রেখে গেলাম, কেন অনেক দুষ্টামি করে। মারে বুঝতে দিল না যে ও যদি তোমার একবারও বলে যে চাবি দিয়ে আমার একটু খুলে দাও, আমি একটু বাইরে যাবো, তুমি কিন্তু তোমার ভুল করেও চাবি দিয়ে দরজাটা খুলো না, এটা আমি তোমারে অনুরোধ করে যাইতেছি, আমি না আসা পর্যন্ত দরজা খুলবা না, দরজা যদি খুলতে হয় তাহলে আমি আইসে তারপরে খুলবো। মা বলে যে আচ্ছা ঠিক আছে বাবা, সমস্যা নাই, যাও তুমি। তারপরে আবারও তার মারে একই কথা বলে যে মা আমি তোমার কিন্তু অনুরোধ করে যাইতেছি, বারবার করে অনুরোধ করতেছি, তুমি কিন্তু তোমারে কিন্তু অনেকবার করবো দরজাটা খুলে দেওয়ার জন্য, তুমি কিন্তু দরজাটা খুলে দিও না, তুমি আমার কথাটা রাখো। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে যাও বাবা, তুমি সমস্যা নেই, তুমি যাও, দরজা আমি খুলবো না। তোর মার কাছে চাবিটা দিয়ে ওই দাওয়াতে জায়গা যাওয়ার পর এই একটু পরে পরে মারে ডাক দেয় ওর ভিতর থেকে, আম্মা, ও আম্মা, দরজাটা একটু খুলে দাও, আমি একটু ঘুরে গিয়ে, আমার একলা ভালো লাগতেছে না ঘরের মধ্যে। মায়ে বলতেছে যে না বাবা, তোমার বড় ভাই না করে গেছে, দরজা খোলা যাবো না, তোমার বড় ভাই আসুক পরে। ও মা, না মা, আমার বড় ভাই আইতে তো রাইত হবো, বড় ভাই আইতে তো রাইত হবো, রাইত করে আমি বাইরে যাবো না, তুমি এখনই খুলে দাও, আমি এখন একটু যাই, আমি শুনো, আমি বড় ভাই আসার আগে আইসি বলবো, তুমি আবার আমার ভিতরে রেখে তালা মেরে চাবি রেখে দিও, বড় ভাই বুঝতে পারবো না যে আমি বাইরে গেছিলাম। এরকম করে অনেকক্ষণ আকুতি মিনতি করতে 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 একসময় মা রাজি হয়ে যায়। রাজি হয়ে যাওয়ার পর দরজা দিয়ে আপনার চাবিটা দিয়ে তালাটা খুলে দেয়। যেই আপনার তালাটা খুলে দেয় অমনি ওই জিনিসটা বেরিয়ে তার আসল রূপ ধারণ করে। এটা দেখে মা তো ভয় পেয়ে যায়, এটা কি দেখতেছে, কিন্তু ততক্ষণে ওই মারে মাইরে ফেলায়, ওই জিনিসটা মারে মাইরে ফেলায়, সে যে তার পথে যায় দাঁড়ায়, যেই পথ দিয়ে ওই বড় ভাই আসবো ওই পথে যায় দাঁড়ায়। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটে গেল কিছুটা আঁচ করতে পারে তার ওই বড় ভাই, যে তার জন্য কেমন লাগতেছে, মানে তার কাছে মনে হইতেছে যে আম্মা বোধহয় দরজা খুলে দিছে, মানে এরকম মনে হইতেছে আর কি তার মনে মনে, যেহেতু উনি একটু কবিরাজি করে, মনে হইতেছে আর কি। সে দাওয়াত খায় আপনার আইসা পড়তেছে, মাঝপথে যখন আসছে আইসা দেখে যে এই জিনিসটা আইসা মাঝখানে দাঁড়াইছে, রাস্তার মাঝখানে দাঁড়ায় হাসতেছে। তখন এই ছেলের অবাক হয়ে যায়, কি রে তুই, তোর আমি আটকায় রেখে এলাম, তুই এনে আসলি কেমনে? তখন ও জবাব দেয়, এনে কেমনে এলাম এটা জিজ্ঞেস করতেছস আমারে, আজকে কতদিন ধরে তুই আমারে কামলার মতো খাড়াইতেছস, হ্যাঁ তোর কতবার কইছিলাম আমারে ছেড়ে দেওয়ার জন্য, তোর মাও ঠিকই আমারে ছেড়ে দিছে। তখন বুঝছে যে আম্মা যে তোরে ছেড়ে দিছে তাহলে বোধহয় আম্মারে মেরেই ফেলাইছে নাকি, তুই আমার মারে কি করছস? কয় তোর মারে তো কেবল মেরে আইলাম, এখন তোর পালা, তুই এখন করতে বাঁচবি এটা ক, তোরে এখন কেডা বাঁচাবো রে, তোরে তো আজকে এমন ভাবে মারমু আমার মনের জ্বালা মিটায়, এইভাবে কথা কইতেছে আর কি। তখন ওই ছেলেরা, যেহেতু উনি কবিরাজি ছিল, কবিরাজি করতো, কবিরাজ ছিল, অনেক মন্ত্রযন্ত্র দিয়ে কবিরাজি দিয়ে সে ওখান থেকে বাইচে আসে। এই ছিল শিশির ভাই আমার ঘটনা। বাহ, আমার কাছে ঘটনাটা চমৎকার লেগেছে। প্রিয় লিসেনার, আমাদের এই এখন মধ্যরাতের অনুষ্ঠানটা এখন শেষ করতে হচ্ছে। বরাবরের মতোই একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আমাদের কোন ঘটনাটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমরা গুরুত্ব সহকারে দেখি, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা আমাদের এপিসোডগুলো সাজিয়ে থাকি। আপনারা অবশ্যই জানাবেন
ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। কি ধরনের ঘটনা আপনাদের পছন্দ হয় সেটাও জানাতে ভুলবেন না। সেই ঘটনাগুলো নিয়েই আমরা আমাদের আগামী এপিসোডগুলো সাজাবো। তো সবাই ভালো থাকবেন। দেশে এবং বিদেশে যে যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে দিয়ে রাখবেন। কারণ সবার আগে যেন আমাদের এই এপিসোডটি আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।